তোর সাহস কি করে হয় অন্য ছেলেকে প্রপোজ করার? ভাইয়া আসলে আমি বলতে চাইনি, ওই সিমি। আভা কথাটা শেষ করতেই পারলো না, তার আগেই পরপর আরো দুটো থাপ্পড় মারলো আয়ান। আভা গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলছে। আসুন পরিচয়টা দিয়ে নিই, আমাদের গল্পের নায়িকা আভা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর যে শয়তান ছেলেটা একটু আগে আভাকে এতগুলো থাপ্পড় মারলো, সে হলো আয়ান ভাই, আবার বড় আব্বুর ছেলে। আভার বাবারা দুই ভাই এক বোন। আভার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর এক ছেলে আয়ান ভাই ও এক মেয়ে নিশি আপু, যে আভাকে অনেক ভালোবাসে। আবার ছোট ফুপির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও দুই যমজ মেয়ে রিঙ্কি ও পিঙ্কি। ওরা দুজন আবার সমবয়সী, ওদের অনেক ভালো সম্পর্ক। আভা আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনো কান্না করছে আর মনে মনে গালি দিচ্ছে, জীবনেও বউ পাবি না, তোর বউ অন্য বেটার সাথে ভেগে যাবে, দেখে নিস শালা। এইসব যদি আয়ান ভাই শুনতো তাহলে আভার গালে আরো 4টা থাপ্পড় দিত। তার সামনে গালি দেওয়ার সাহস নেই, তাই তাকে আভা জমের মতো ভয় পায়। আভা আজকে কলেজে গিয়ে শুনে ক্লাস নাকি হবে না, এজন্যই আভা, রুহি আর সিমি ওরা 3 বান্ধবী মিলে কলেজের মাঠে বকুল গাছের নিচে বসেছিল। হঠাৎই রুহি আভাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী বলতো? আভা একটু ভাব নিয়ে বলল, অবশ্যই সাহসী আমি, কোনো কিছুতেই ভয় পাই না, আমি সব পারি। রুহি আভাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক। তুই কি বলিস মিলি? সিমি ও রুহির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল, মনে মনে বলল, বলে তো দিলাম সাহসী, এখন তো সাহসের পরীক্ষা দিতে হবে। জানি এই শয়তানগুলো কি করতে বলে কে জানে। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না, ওই যে আমার সিনিয়র রাকিব ভাইয়া আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। কি বলেই চিৎকার করে উঠল আভা। তোদের মাথা ঠিক আছে? এটা কেমন সাহস পরীক্ষা হলো? অন্য কিছু বলে, এটা বাদ। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটাই করতে হবে, ব্যাস। জাস্ট প্রপোজ, বিয়ে তো করতে বলতেছি না। শেষে আভা বাধ্য হয়ে রাজি হলো রাকিবকে প্রপোজ করার জন্য। আভা তার সামনে গেল এবং তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব। রাকিব তো অবাক, ও কখনো ভাবেনি ক্লাসে যে মেয়ের জন্য সবাই পাগল সেই মেয়ে তাকে প্রপোজ করছে। অবশ্য রাকিবও দেখতে অনেক সুন্দর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। আবার তখনই এসে রুহি ও সিমির কাছে বলে, হয়েছে তোদের পরীক্ষা নেয়া, দেখলি তো আভা সব পারে। একটু ভাব নিয়ে বলল, তবে যাই বল দোস্ত, রাকিব ভাইয়া মনে হয় সত্যিই ভাবছে তুই তাকে ভালোবাসিস। রুহি ও সিমি বলল, ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে তখন মিথ্যা বলেছি শুধু সাহস দেখানোর জন্য। তারপর তো আপনারা জানেনই আভার কোনো দোষ ছিল না। ভালোভাবে আভার কথা না শুনে আয়ান ভাই আভারে মারলো, এজন্য ওনার উপর খুব রেগে আছে আভা। বলল, কেন রে, আমার গালটা কি তোর সরকারি মনে হয় সবসময় শুধু মারে? আভার সব থেকে বেশি রাগ উঠেছে রুহি সিমির উপর, ওদের জন্যই আভাকে মার খেতে হলো। ওরা যদি প্রপোজ না করতে বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মারও খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবে সে। সকালে ঘুমের মধ্যে আবার মা এসে জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি? তাড়াতাড়ি ওঠ, 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লো। 9টা বাজে, 10টায় ক্লাস। আবার তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। একটা কালো 3 পিস পরে মুখে একটু ফেস পাউডার দিয়ে চুলগুলো বেনুনি করে রেডি হয়ে নিচে নামলো। বলল, মা তাড়াতাড়ি খেতে দাও তো, দেরি হচ্ছে। একটু জুস আর একটা পাউরুটি খেয়ে বাইরে হলো। এমন সময় পেছন থেকে বড় আম্মু বলে ওঠে, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে, ওকে গিয়ে রেখে আসতে বল। বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একা যেতে পারবো তো। কিন্তু আবার বড় আব্বু আবার কোনো কথাই শুনলেন না। শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে ডাকতেই ওনার রুমে যেতে হচ্ছে আভাকে। কালকে ভাইয়ার হাতে থাপ্পড় খাওয়ার ওই রুমে যেতেও ভয় লাগছে, না জানি আবার থাপ্পড় দেয় নাকি, কে জানে। হাজার ভয় নিয়ে আভা ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছে। সাহস করে দরজায় নক করলো, কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভেতর গিয়ে দেখে কেউ নেই। ভাবলো, আয়ান ভাই আবার কই গেল? বাথরুমেও তো নেই। আভা আয়ান ভাইকে রুমে না দেখে বাইরে আসতে যাবে, এমন সময় কে যেন আভাকে দেয়ালের সাথে চেপে ধরলো।
আভা আয়ন ভাইকে না পেয়ে বাইরে আসতে যাবে, এমন সময় কে যেন আভাকে দেয়ালের সাথে চেপে ধরে। আভা ভয়ে চমকে ওঠে। শরীরের পারফিউমের গন্ধটা আবার খুব চেনা, এই জন্য বুঝতে বাকি থাকলো না মানুষটা কে। হাত চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছে হাতে, ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠছে না। আভা কান্না সুরে ভাইয়াকে বলল, হাতে লাগছে, ছাড়েন প্লিজ। অনুরোধ করে। হয়তো কথাটা কাজে দিল, আস্তে আস্তে হাতটা ছেড়ে দিয়ে বলল, আমার রুমে কেন এসেছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নেই নাকি আরো খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি। বড় আম্মু পাঠালেন, বললেন আপনি আমায় কলেজে রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক মনে হয় যে তোকে কলেজে নিয়ে যাব নিয়ে আসব? আয়ন ভাইয়ের কথা শুনে আভার মেজাজটা গরম হয়ে গেল। আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে যাওয়ার, আমি একাই যেতে চেয়েছিলাম। বড় আম্মু জোর করে পাঠালো আপনার কাছে আমায়। রেগেই বলে বাহিরে আসলো। কি রে, তুই একা একা? আয়ান কই? বড় আম্মুর কথা শুনে রাগটা আরো বাড়লো তার। চিৎকার করে বলল, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসবো? সব হয়েছে তোমার জন্য। তোমাকে বললাম আমি একা যেতে পারবো, শুধু শুধুই পাঠালে তুমি আমায় অপমান করলো, সাথে কতগুলো কথাও শোনালো। আবার বড় আব্বু সেখানে এসে বলে, কি? আয়ানের এত বড় সাহস আমার ছোট মামনিকে বকা দেয়? ও আসুক, ওরে মাইর দিব। বড় আব্বুর কথায় আবার হেসে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি একমাত্র যে আমায় এতগুলো ভালোবাসো। আভা বাড়ি থেকে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়ায়। এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ায়, বলে, তাড়াতাড়ি বাইকে ওঠ, তোর মতো আমি না, আমার অনেক কাজ আছে, আমার সময়ের অনেক মূল্য আছে। আয়ান ভাইয়া বলার পরেও আভা বাইকে উঠছে না দেখে ভ্রুকুচকে আভার দিকে তাকায়, বলে, কি সমস্যা, উঠছিস না কেন? আভা কোনো কথা বলছে না দেখে আয়ান রেগে যায়। জোরেই তাকে টেনে নিয়ে বাইকে বসায়। আভা বাইক থেকে নামতে যাবে, তখন আয়ান বলল, যদি নামছিস তো ছোট মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেড়াস। আভা বলল, সত্যি সত্যি যদি মাকে বলে দেয় তো আমার কলেজে আসাই বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলে মা তো তাই বিশ্বাস করবে, এতে তো কোনো সন্দেহ নেই, কারণ মা আয়ান ভাইয়া বলতে তো পাগল। আভার থেকেও ওনাকে বেশি ভালোবাসেন আভার মা। বাধ্য হয়ে আয়ান বাইকে চাবি চড়তে হলো তার। ধরে বস, নয়তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি, তখন আবার তো মা বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আয়ান জোরে জোরে বাইক চালাতে লাগলে তখন আভা পড়ে যাবে এমন অবস্থা, তাই তাকে ধরে বসলো। কলেজের গেটের সামনে এসে বাইক থামায়। বাইক থেকে নেমে কলেজের ভেতরে যাবে এমন সময়, কলেজে পড়তে রেখে যাচ্ছি, যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করেছিস বা কোনো ছেলের আশেপাশেও দেখেছি, সেদিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দেব। আভা আয়ানের কথা শুনে ভয় পায়, কারণ ওনাকে বিশ্বাস নেই হাত পা ভেঙে বাড়িতে বসেও রাখতে পারেন তিনি। আভা কলেজের ভেতরে গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলো। ওদের শুধু পায়ে মেরে তক্তা বানাই দিবে, হাজার গালি দিচ্ছে মনে মনে। আর ওদের খুঁজতে লাগে। সারা কলেজ খুঁজে ওদের দুজনকে পায়নি। পরে জানতে পারলো ওরা কলেজেই আসেনি। আবার মনটা খারাপ হয়ে গেল। যতই ওদের বকা দেয় কিন্তু ওদের ছাড়া ভালো লাগে না। আবার ক্লাস করতে ভালো লাগছে না, তাই কলেজের আম গাছটার নিচে একা বসেছিল। তখনই রাকিব সামনে এসে হাসতে হাসতে বলে, কেমন আছো? আবার তো ভয়ে কথা বলছে না, যদি তার আয়ান ভাই জানতে পারে কি হবে। আবার রাকিবের সাথে কথা না বলেই চলে আসতে যাবে, তখনই তিনি বলেন, আবার চলো ঘুরতে যাই। আবার কোনো মতে বলল, না ভাইয়া, আপনি যান, আমার সময় হবে না, বাসায় যেতে হবে, দেরি হলে মা বকবে, আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। তুমি তো কালকে বললে আমায় ভালোবাসো, তাহলে আজকে এসব কি বলছো? দেখুন ভাইয়া, কালকে যা বলেছি সব মিথ্যা, আমি ভালোবাসি না আপনাকে। সিমিয়ার রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলেছিল, তাই বাধ্য হয়ে বলছিলাম। আমি তোমাকে সত্যি ভালোবাসি আবা। আপনি ভালোবাসলে তো হবে না, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পেছনে ঘুরবেন না। আমার পরিবার জানতে পারলে আমার সমস্যা হবে, আশা করি বুঝতে পারছেন আপনি কথাটা। এই কথা বলে আবার ওখান থেকে উঠে কলেজের বাইরে এসে রিক্সায় উঠে। কলেজে ভালো লাগছে না, তাই বাসায় চলে যাচ্ছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজছে আর দরজার দিকে এগোচ্ছে। হঠাৎ দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে আভা ধপাস করে পড়ে যায়। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল বলো?
বলেই পাশের ব্যক্তিকে না দেখে গালি দিতে শুরু করলো সে। তারপর সামনের ব্যক্তিকে দেখে সে তো অবাক, কারণ আভা যার সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ না, আয়ান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাকে আভা ছোটবেলা থেকেই চিনে। আবির ভাই অনেক ভালো মানুষ, আয়ান ভাইয়ের মতো বকা দেয় না তাকে। আগে বাসায় আসলে আভার জন্য চকলেট নিয়ে আসতো। মাঝখানে কয়েক বছর আবির ভাইকে আভাদের বাসায় আসতে দেখেনি, কোথাও জানি থাকতো। আবির ভাই আবার কাছে এসে বলে, কিরে আভা, তুই তো বড় হয়ে গেছিস, তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি? দোষ তো তোর ছিল, তুই অন্যদিকে তাকিয়ে হাঁটছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করে গালি দিয়েছি। বলে আভা ওখান থেকে দৌড় দেয়। দরজায় এসে দেখে আয়ান আভার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিবে। আভা আয়ানের চোখের দিকে তাকিয়ে ভয় পেল। আভার কপালে শনি আছে আজ, আভার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আভা তো কিছু করেনি। সে তো মাথা নিচু করে আয়ান ভাইয়ের সামনে দিয়ে বাসায় এসে সোজা রুমে চলে গেল। তখনই আবির বাসায় প্রবেশ করেন। আভার মা আর বড় আম্মু ওকে দেখে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেসও করলেন। আভার মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির, তুই আমাদের আপন ভাবো না? যদি ভাবতে না, তাহলে এতদিন না এসে থাকতে পারতে না। আমরা আয়ান আর তোমাকে একই চোখে দেখতাম, সেই তুমি কিনা হারাই গেলে আর আসলে না। সরি আন্টি, আর এমন হবে এখন থেকে প্রায় সময় আসবো। আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাই আর আবির ভাইকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া আভার মা আর বড় আম্মুকে বলছে, আমি খাবারগুলো অনেক মজা করে কতদিন পর তোদের হাতে রান্না খেলাম বলতো। কি রে আভা, দাঁড়ায় আছিস কেন? আয়নের পাশে বস, খাইতে দিচ্ছি। না বড় থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো। কেন আভা, আমাদের সাথে কি কোনো অসুবিধা তোমার? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসছি। বলেই আভা আয়ানের পাশে চেয়ারে বসে। উনি আভার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিলেন। বিকেলবেলা আবির ভাই আর আয়ান ভাই দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। আভার মা দুমক কফি ওর হাতে দিয়ে বলেন, তা তো আভা, কফিগুলো আয়ান আর আবিরকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো না, আমায় কেন বলছো? আমার কাজ আছে। আভার মা রাগী গলায় বলেন। আভা ভাবলো ওর মাকে বলে আর লাভ নেই, যেতেই হবে, তাই ছাদের দিকে পা বাড়ালো। একটা কফির মগ আবির ভাইকে দিল। আবির ভাই মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচি। আভাও হালকা হাসি দিল। আয়ান ভাইকে আবার কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো, যদি কিছু বলে। আভাকে অবাক করে দিয়ে আয়ান বলেন, আমি কি তোকে মেরেছি নাকি গালাচ্ছি যে ভয় পাচ্ছিস? আপনার কফিটা নিন। বলেই কফিটা দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে আর ভাবতে লাগে, আয়ান ভাইয়ারা তো পরিবর্তন কেন? বকা দিল না, শান্তভাবে কথা বললো। যাকগে, আমি কেন এত ভাবছি? এই বলে আভা রান্নাঘরে বড় আম্মুর কাছে চলে গেল। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির সবার থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে যান। সন্ধ্যার সময় আভা পড়তে বসেছে, কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথায় ঢুকছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছে। বড় আম্মু আবার রুমে এসে বই নিয়ে থাকতে দেখে বলে, কি রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না বড় আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারছি না। আর তুমি তো জানো আমি ফিজিক্সে কতটা কাঁচা। আচ্ছা, এই ব্যাপার তো আয়নকে বললেই হয়, ও তো এসব ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারে। না না বড় আম্মু, আয়ান ভাইকে বলতে হবে না, উনি বকা দিবেন আমায় শুধুই। কি দরকার শুধু বকা খাওয়ার বলো? আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন বকা না দেয় সেটাও বলবো। আয়ান, রুমে আছিস? আসবো? হ্যাঁ আম্মু আসো। আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ আম্মু? তুমি যখন ইচ্ছে আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন, আবার ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আভাকে বকা দিস, এই ভয়ে ও তোর কাছে আসতে চাচ্ছে না। কে আভা বলেছে তোমাকে আমি ওকে বকা দিই? ওতে কিছু বলতে চায় না, যা ওকে পড়া বুঝিয়ে দিয়ে। আর শোন, ওকে বকাবকি করবি না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আভা এখনো বই সামনে নিয়ে বসে আছে। তখনই দরজা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখে আয়ান আভার রুমে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। হ্যাঁ।
তা পড়া বুঝতে পারছিস না সেটা আমায় গিয়ে না বলে আম্মুকে কেন বলছিস? আর কি বলেছিস, আমি তোকে বকা দিই? আভা সাহস করে বলে। হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি। শুধু বকা না, সেদিন আমার কোনো দোষ ছিল না, তবুও আমায় থাপ্পড় মেরেছিলেন আপনি। আপনি খুব খারাপ। আয়ান ভাই আবার কাছে এসে বলে, সরি, সেদিন আমি কোনো কিছু না শুনেই থাপ্পড় মেরেছি। পরে জানতে পেরেছি তোর কোনো দোষ ছিল না, কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনো না হয়, কোনো ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আভা মাথা নাড়ালো। কোন পড়াটা বুঝতে পারছিস না সেটা বাহির কর। পড়াটা বাহির করে আভা বইটা আয়ান ভাইকে দিল। উনি কত সুন্দর করে বুঝিয়েও দিলেন। বুঝতে পারছিস তো? আভা হাসি মুখে বলল, হ্যাঁ, এখন বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। আয়ান আভার দিকে তাকিয়ে আছে। আভাও তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি যেন একটা মায়া কাজ করে। আবার চোখ নামিয়ে নেয়। আয়ান পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আবার হাতটা ধরে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগে, তুই আমার মনের আকাশের ওই সুতারা, অন্ধকার রাতের জোনাকির আলো, যার দিকে তাকিয়ে থাকলেও ফুরাবে না মুগ্ধতা। আয়ান আবহাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলল, উনি এসব কি বলছেন? আর কাকে বলছেন? কিছুই তো বুঝতেছি না। আপনি কি বলছেন এসব আয়ান ভাইয়া? আমি কিছু বুঝতেছি না। তোকে বুঝতে হবে না। বলে আভার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আভা তো থম মেরে বসে আছে। কি হলো এটা? আয়ান ভাই আমার চুমু খেলো, কিন্তু কেন? আবার ভেবে কিছুই পেল না, তাই ভাবনা বাদ দিল। তখনই ওর মা খাওয়ার জন্য ডাকতে লাগে। কি রে আভা, তোর পড়া হয়নি? নিচে আয়, খেয়ে যা, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আভার মা ওকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। খাওয়ার জন্য নিচে গিয়ে দেখে ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ান ভাই বসে আছে। আভা, আয় মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করে আছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাইর হতে হবে। আভা ওর আব্বুর পাশে চেয়ারে বসে পড়লো। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিল। খাবার মুখে দিবে এমন সময় আয়ানের দিকে চোখ গেল। উনি কিভাবে যেন আভার দিকে তাকিয়ে আছে। আভা তাকানোর সাথে সাথেই চোখ সরালো। আভাও ভাবছে, ওনার আবার কি হলো? 2 দিন থেকে অনেক পরিবর্তন, কোনো গালি থাপ্পড় কিছু দিচ্ছে না, ধমকাচ্ছেও না। মনে মনে ভাবে, যাকগে, আমি কেন এত ভাবছি? ভালো হলেই আমার থাপ্পড় খেতে হবে না আর। আভা খাওয়া শেষ করে উঠে নিজের রুমে যাচ্ছে। তখনই ওর বড় আম্মু বলল, আভা শোন, তোর জন্য কালকে সকালে একটা সারপ্রাইজ। আভা ভ্রু কুচকে বলে, কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালে দেখতে পাবে। রুমে গিয়ে আভা বুঝতে চেষ্টা করছে কি সারপ্রাইজ হতে পারে, কিন্তু আভার এই গোবর পোড়া মাথায় কিছুই আসছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লো। চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময়ের আয়ানের হাতে হাত রাখা, কপালে চুমু খাওয়ার দৃশ্যটা ভেসে উঠল। অমনি চোখ খুলল সে, বলল, আমি এসব কি দেখছি? বলে নিজের মাথায় নিজেই চড় মারলো। তার ঘুম গেল। সকালে ঘুম থেকে উঠে নিচে কারো গলার আওয়াজ পাচ্ছে। কণ্ঠটা খুব পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখে কেউ নেই। এই তো সবার কথা শুনতে পাচ্ছিল, গেল কই সবাই? তখনই পেছন থেকে কেউ হাত দিয়ে আভার চোখ ধরলো। আর বড় আম্মু বলছে, কে এটা বলতো? আভা চোখে রাখা হাত দুটোর উপর হাত রাখলো। বোঝার চেষ্টা করলো কে, কিন্তু পারলো না। তখন বড় আম্মুকে বলল, কে এটা? বুঝতে পারছি না তো, তুমি বলো। তখনই নিশি আপু মানে আয়ান ভাইয়ের বোন আভার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, আভা, তুই আমাকে চিনতে পারলি না? কিছুটা মন খারাপের নাটক করে বলে, আরে আপু, তুমি চোখ ধরেছিলে, চিনবো কি করে? বলে আপুকে জড়িয়ে ধরলো। আভার মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়ালেখার জন্য হোস্টেলে থাকতো। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেকদিন পর বাসায় আসলো। আপুকে আভা অনেক মিস করে, কারণ আপু আভাকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে আভাকে, শুধু আয়ান ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আভা আপুর পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। তোকে কেন দেখতে পারবো না বাবা? তুই তো আমার সোনার টুকরো ছেলে। আবার ভেঙচি কেটে বলে, ঢং দেখলে বাঁচি না, সারাদিন তো বাসায় থাকে না, আপনাকে দেখার আর কি আছে? দেখেছো ছোট মা, তোমার মেয়ের কথা আমাকে কিভাবে বলছে? এই কথা শুনে আবার আম্মু তো রেগে বলে, এটা কেমন কথা আভা?
দিনে দিনে বেয়াদব হচ্ছিস। আমার আয়ান বাবা কি তোর মতন অকর্মণ্য নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস, পড়ার নামে ঘন্টা। থাম ছোট তুই। আয়ান, এর বিষয় সব একটু বেশি বলতেছ। আমার আভা মামনি কম কিসে? সে পড়ালেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকেও ব্রিলিয়ান্ট হতে হবে এমন কোনো কথা নেই। আবার বড় আম্মুর কথা শুনে আভা আহ্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমায় ভালোবাসো আর কেউ বাসে না। বলেই আম্মু আর আয়ানকে ভেঙচি কাটলো। নিশি আপু অনেক টায়ার্ড। আপুর ফ্রেশ হতে রুমে চলে গেল। আম্মু আর বড় আম্মু রান্নাঘরে গেল আপুর পছন্দ মতো রান্না করতে। এখন শুধু আভা আর আয়ান আছে। ভয় লাগছে আভার। তখন তো সাহস করে ওনাকে কত কথাই শোনালো, এখন কেউ নেই, যদি থাপ্পড় মারে। সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি? বলেই উনি আভার কাছে আসলেন। না না, আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আর কখনো বলবো না। ভয়ে ভয়ে আম্মুকে কি বলেছিলিস? তোকে কেউ ভালোবাসে না? আভা চুপ করে আছে। উনি আভার কানের কাছে মুখ এনে বলে, ভালোবাসা রাখবি তোর? আমার ভালোবাসার ভার বইতে পারবি? আভা ওনার কথা শুনে লজ্জায় মরে যায় অবস্থা। কিন্তু উনি এমন লাগাম ছাড়া কথা বলছেন কেন? আভা দৌড়ে রুমে চলে আসে, এসে হাঁপাতে লাগে। কি বললো এগুলো? উনি আমায় পছন্দ করেন? না না, আমি এসব কি ভাবছি? উনি কেন আমায় পছন্দ করবে? বেশি বেশি ভাবছি। আবার রেডি হলো কলেজে যাওয়ার জন্য। নিচে গিয়ে ওর আম্মুকে বলল, হ্যাঁ, খেয়ে যা, না খেয়ে কিন্তু যাবি না। না আম্মু, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে, বাইরে কিছু খেয়ে নেব। বলেই কলেজে চলে গেল। ভেতরে গিয়ে দেখে সিমি আর রুহি আবার জন্যই অপেক্ষা করছে। আভা গিয়ে ওদের কাছে বসে আগামী দুদিনের সমস্ত ঘটনা খুলে বলে। আভার কথা শুনে রুহি বলে ওঠে, আমার ক্রাশ আয়ন ভাই থাপ্পড় মেরেছে। আহা, ভালোই তো, তার হাতের ছোঁয়া পেয়েছিস। ইস, আমি তো তার হাতের ছোঁয়া পাওয়ার জন্য থাপ্পড় খেতেও রাজি রে। তো যা না, থাপ্পড় খেয়ে আয় না, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। কিছুটা রেগে বলে, আরে দোস্ত, রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করে বলতেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগতেছে। কোন বিষয়ে তোর আবার খটকা লাগতেছে দোস্ত, বল না। এই যে আয়ান ভাইয়া তোকে চুমু খাওয়া নিয়ে আমার মনে হয় আয়ান ভাইয়া তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমায় খালি বকাই দেয়। তুই গাধি, তাই তুই বুঝবি না। মনে হচ্ছে তোকে ভালোবাসে আয়ান ভাইয়া। সত্যি কি আয়ন ভাই আমায় ভালোবাসে? আচ্ছা এসব কথা বাদ দি, চল ক্যান্টিনে যাই, খুব খিদে পেয়েছে আমার। বলেই তিন বান্ধবী মিলে খাওয়ার জন্য ক্যান্টিনে যায়। তিনজনের জন্যই বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিল। একটু পর বার্গার স্যান্ডউইচ চলে আসে। ওরা খাওয়া শুরু করে। খাওয়া শেষে বিল দিতে আসতে যাবে, তখনই রাকিব সামনে এসে দাঁড়ায়। কি সমস্যা রাকিব ভাইয়া, সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তোমাকে সত্যি ভালোবাসি আবা, তুমি একটা বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি যা বলবে তাই করব। প্লিজ আবা, আমাকে ফিরিয়ে দিও না। আবার হাত ধরে বলতে লাগে। এদিকে একটা ছেলে ফোন করে বলে, হ্যালো স্যার, একটা ছেলে ম্যাডামের হাত ধরে কি জানি বলতেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা মানুষটার রাগে ফেটে যাচ্ছে আর বলছে, কতবার বললাম কোনো ছেলের আশেপাশে যেন তোকে না দেখি, তবুও শুনিস না। এই পাশে ছেলেটা বলে, আমি কলেজের পাশেই আছি, 2 মিনিটে আসছি, তুমি ওদের উপর নজর রাখো। ওকে স্যার। আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলে দেখো না, তোমার জন্য আমার জানতি তো হাজির। আপনাকে এসব কিছুই করতে হবে না। আপনি যদি সত্যি আমার কথা শোনেন, তাহলে কখনো ভালোবাসার কথা আমার সামনে বলবেন না। আর এমনি আমার সামনেও যেন আপনাকে না দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগে আমাকে প্রত্যাখ্যান করার কারণটা বলো, জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ন এসে ক্যান্টিনের এক পাশে লুকিয়ে ওদের কথা শুনছে। আয়নও শুনতে চায় আভা কি বলে। হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি। চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে। এটা শুনে আয়নের রাগে হাত মুঠো করে নেয়। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব, বাড়ি চলো আগে। মনে মনে বলে, কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এমন তো হতে পারে তুমি আমার থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলছো। কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা কেন বলতে যাব?
আচ্ছা মানলাম তুমি সত্য কথা বলছো, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে শুনি, তাহলে প্রমিস চলে যাবে একবারে সত্যি। এই রে, এবার কার নাম বলবো? আভা মনে মনে বলে। এই আভা, এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল। সেটাই তো ভাবতেছি রে সিমি, এবার কার নামটা বলবো? রুহি বলল, এই আভা, তুই আয়ান ভাইয়ের নাম বল, ওনাকে কলেজের সবাই চেনে, ভাইয়ের নাম শুনলে রাকিব ভাই আর বিরক্ত করবে না। রুহির কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, ওনার নাম বলবো, উনি যদি জানতে পারে আমায় তো মেরে তক্তা বানায় দেবে একদম। আরে আয়ান ভাইয়া তো এখানে নেই, উনি শুনতে পাবে না, বল। কি হলো, এত কি তোমরা কানে কানে বলছো? নাম বলতে এতক্ষণ লাগে নাকি আমরা ভাবছি তাই তুমি মিথ্যা বলছো? কেউ নাই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা বলে উঠে, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকে চাই, আশা করি বুঝতে পারছেন আপনি। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে বলতে লাগলো, আভা আমাকে ভালোবাসে? কই, ওকে দেখে তো মনে হয়নি কখনো, হয়তোবা আমার ভয়ে বলেনি। এই বলে মুচকি হাসলো আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইলো রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকেই ভালোবাসি। ভালো থাকবেন, আসি। বলে আভা আর ওর বান্ধবীরা চলে গেল। আভার কথা শুনে আয়ানও আড়াল থেকে চলে গেল। কলেজ শেষে সিমি আর রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে যাওয়া হয় না। আভা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে যায়। মামা যাবেন? আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখছে। কিরে, এত বড় হলি তবু কার্টুন দেখা বাদ দিলি না? তোকে কে যে বিয়ে করবে তার কপালে দুঃখ ছাড়া কিচ্ছু নেই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজন মিলে মারামারি লাগাবি কার্টুন দেখা নিয়ে আর খাওয়া নিয়ে। বাচ্চামোগুলো ছাড়, কয়েকদিন পর বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করে দেব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলের লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষা। আর তুই আমায় অপমান করতেছো ভাইয়া। দেখো, তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না, বুঝলে? ভেঙচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না, বউ তো বাড়িতেই আছে, বাহির থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ বাড়িতে আসে মানে কি? তোর গোবর মাথায় এসব ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না। বলে আয়ান মুচকি হেসে রুমে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আবার কলেজ থেকে বাসায় এসে দেখে নিশি আপু টিভিতে কার্টুন দেখছে। কাঁধের ব্যাগটা সোফায় রেখে নিশি আপুর কাছে গিয়ে গায়ে লিয়ে দিয়ে বলল, খুব ক্লান্ত লাগছে আজকে আপু। কেন, কলেজে গিয়ে বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করে বেড়াস নাকি? আরে না আপু, আজকে এক ঝামেলা হয়েছে কলেজে, কি বলবো আর। কি হয়েছে সেটা তো আগে বল। আবার রাকিবের সাথে ঘটা সমস্ত ঘটনা নিশিকে খুলে বলল। অবাক হয়ে বলে, কি কাণ্ড রে, তুই শেষ পর্যন্ত আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড বানালি? তোর ভাই অনেক হ্যান্ডসাম কিনা, এই জন্য সব মেয়েরা আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য সিরিয়াল দিয়ে থাকে। পাশ থেকে কথাটা বলে উঠে আয়ান। এই রে, আয়ন ভাইয়া কথাগুলো শুনে ফেলেছে, উনি কি ভাববেন আমায় আবার শাস্তি দিবে না তো? মনে মনে বলে, নিজেকে এত হ্যান্ডসাম ভাবা বন্ধ করুন, আপনার থেকে রাকিব ভাই বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তো রাকিবের প্রপোজাল অ্যাকসেপ্ট করলি না, আমার নাম বললি, আমাকে নাকি ভালোবাসিস? বলে আয়ান ভাই হাসলো। নিশি আপু, ওনাকে বলে দাও আমি ওনাকে ভালোবাসি না, শুধুমাত্র রাকিব ভাইয়ের পিছু ছাড়ানোর জন্য ওনার নামটা বলেছি। ওনার নাম না বলে রাকিব ভাই আমার পেছনে পড়ে থাকতো, তাই কারো এত ভাব নেওয়ার দরকার নেই। আবার কথাটা শুনে আয়ানের মুখটা আধারে থেকে গেল। নিজের হাতটা টেবিলের উপর বাড়ি মারলো। হাতের পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারলো মেঝেতে, পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। নিশি আর আভা তো অবাক, ওনার এমন করার কোনো কারণ দেখতে পেল না। ফুলদানি পড়ার তুমুল শব্দে আবার মা, বড় মা রান্নাঘর থেকে ছুটে আসে। এসেই দেখে আয়ান রাগে চোখ লাল করে আছে। কি হয়েছে, কি এত জোরে শব্দ হলো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি আম্মু, কারো কোনো সমস্যা? ফেলে না বাবা, তুই একটা কেন, সব ভেঙে ফেলে, কোনো সমস্যা নেই। আবার আম্মু কথাটা বলল। আবার নিশি শুধু চেয়ে আছে তখন থেকে,
চোখ গেল আয়ান ভাইয়ের হাত কেটে গল গল করে রক্ত বের হচ্ছে। এ কি ভাইয়া, তোমার হাত থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। বলে আভা আয়ানের হাতটা টেনে ধরলো। তোকে এত দরদ দেখাতে হবে না। বলে আবার হাতটা ঝটকা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল। পেছন থেকে আবার মা আর বড় মা অনেকবার আয়ানকে ডেকে বলল, বাবা হাতটায় ব্যান্ডেজ করে যা, নয়তো ইনফেকশন হতে পারে। উনি কারো কথা না শুনেই রুমে চলে গেল। কি হয়েছে নিশিমা? আমার আয়ান বাবা রেগে এমন করলো কেন? নিশ্চয়ই এই ফাজিল মেয়ে কিছু করেছে। বলে আবার মা আভার দিকে তেড়ে আসে। আহ ছোট, থাম তো, সবসময় আভা মামনির দোষারোপ করা বন্ধ কর। আভা কিছু করেনি। ছোট মা ভাইয়া হঠাৎ রেগে ফুলদানিটা ছুঁড়ে মারলো, এর কারণ আমরাও বুঝতে পারলাম না। আবার বড় মা রুম থেকে তুলো মেডিসিন আর ব্যান্ডেজ আবার হাতে দিয়ে বলে, যা তো মা, আয়নের হাতে ব্যান্ডেজ করে দিয়ে রক্ত পড়তেছে, দেখলি তো। কথাটা শুনে কেন যেন আভার বুকের ভেতর কষ্ট অনুভব করলো। আচ্ছা বলে বড় আম্মুর কথা মতো আয়ানের রুমে যাচ্ছে। একটু ভয় করছে, কিন্তু ভয় পেলে চলবে না, ওনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আভা দেখে আয়ান ভাইয়ের রুমের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলো সে, আয়ান ভাই দরজাটা একটু খুলুন। আয়ান এতক্ষণ বেডে বসে মাথা নিচু করেই ছিল। আভার কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো। কি করতে এসেছিস আমার রুমে? চলে যা বলছি, নয়তো খুব খারাপ হবে। ওনার কথায় এখন আবার ভয় লাগলো না, সাহস করে বলল, দরজাটা আগে খুলুন প্লিজ, তারপর যা করার করবেন। একটু পর আয়ান দরজা খুলে দিল। ওনার দিকে আভা তাকিয়ে আছে, চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে। হাতের রক্ত পড়া বন্ধ হয়নি, কতখানি কেটে গেছে। আবার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। কি করতে এসেছিস বললাম না চলে যেতে, তবুও। আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, কান্না করতে লাগে। আবার কেন এমন করলো সে নিজেও জানে না। আভা জড়িয়ে ধরায় আয়ান একটু শান্ত হলো, সেও দুহাত দিয়ে আগলে নিল। এই আভা, কাঁদছিস কেন? আপনার হাতে রক্ত বের হচ্ছে। হ্যাঁ তো, রক্তই বাহির হচ্ছে, মরে তো যাইনি। কথা শুনে আবার বুকের ভেতর ধক করে উঠলো। আভা ওনার মুখের উপর হাত দিয়ে বলল, এরকম কথা কখনো বলবেন না। কেন? বললে কি হবে? আর মরলে বা কার কি? তুই তো আরো বেশি খুশি হবি, কেউ মারবে না, বকবে না, তাই না? ওনার কথা শুনে আভা আরো বেশি করে কাঁদতে লাগলো। এই চুপ, আর কান্না করিস না, আবার শার্টটা শেষ করলি। আভা কাঁদতে কাঁদতে বলল, আপনি মারলে বকলেও আমার আপনাকেই চাই। আপনি কখনো মরে যাওয়ার কথা বলবেন না। আমি মরলে তোর কি? আমারই সব, বুঝছেন? তুই তো আমাকে ভালোবাসিস না, রাকিবের থেকে বাঁচার জন্য মিথ্যে বলছিস। আমার ভালোবাসার সাথে সাথে কি বড় আম্মু বড় আব্বু আপনাকে অনেক ভালোবাসে? আর আপনার প্রেমিকা নিশ্চয়ই আছে, সেখানে আমার ভালোবাসার কি দরকার ভাইয়া? আমার অন্যদের ভালোবাসার সাথে তোর ভালোবাসাও লাগবে, বাসবি আমায় ভালো? কোমল কণ্ঠে বলল আয়ান। আমি? হ্যাঁ তুই। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আর কি বললি, প্রেমিকার কথা? তাহলে শুনে রাখ, আমার কোনো প্রেমিকা নেই। তোর জন্য আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি, আর তোকেও জড়াতে দেইনি। এই জন্য এত শাসন করতাম। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না। আভা ফেল করে তাকিয়ে আছে। উনি কি সব বলছেন? এটাও কি সম্ভব? উনি আমায় ভালোবাসেন? কই, আগে তো কখনো বুঝতে পারিনি। কি ভাবছিস এত? না কিছু না। আবার গালের উপর হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুই কি আমার হবি রে? আভা কি বলবে বুঝতে পারছে না, এই জন্যই বলল, আপনার হাতটা দিন, ব্যান্ডেজ করে দিই আগে। আভা ওনার হাতটা ধরে তুলো নিয়ে রক্তগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি, আপনার খাবার টানতে যাচ্ছি। বলে নিচে এসে আবার আম্মুকে বলল, আম্মু আয়ন ভাইয়ের খাবারটা দাও, উপরে দিয়ে আসি, উনি আসবেন না নিচে। আব্বু আর বড় আব্বু সোফায় বসেছিল। হ্যাঁ রে মামুনি, আয়ানের হাত এখন কেমন আছে? বড় আব্বু ব্যান্ডেজ করে দিয়েছি, ঠিক আছে এখন। আবার আম্মু খাবারটা এনে আবার হাতে দিল। এই নে। খাবারটা নিয়ে আয়ন ভাইয়ার রুমে ওনার কাছে রেখে বলল, খাবারটা খেয়ে নেবেন। আমার হাত তো কাটা, খাবো কিভাবে? তাই তো, ওনার হাত তো কাটা, খাবে কিভাবে? আবার হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার ধরলো। উনিও চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে লাগলো। খেতে খেতে আবার দিকে তাকিয়ে আছেন। তোকে দেখার তৃষ্ণা আমার কোনোদিনও মিটবে না।
ইচ্ছে করে তোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। ওনার কথা শুনে আবার লজ্জায় মরে যায় অবস্থা। আপনি একটু রেস্ট নিন, আমি আসছি। কথাটা বলে প্লেট নিয়ে চলে আসে। কি রে আভা, ভাইয়াকে ভালোই তো খাবার খাইয়ে দিয়ে এলি, তারপর তোর মুখটাও এমন লজ্জায় লাল হয়ে আছে কেন? কি যে বলো না আপু, কই লজ্জা পাচ্ছি। ওনার হাত কাটা ছিল তাই খাইয়ে দিয়েছি, অন্য কিছুই না। হয়েছে হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না। আমি ভাইয়ার রুমের যেতে গিয়ে তোর আর ভাইয়ার কাহিনী দেখে চলে এসেছি। আবার লজ্জায় মাথা নিচু করে নিল। নিশি আপু সব দেখেছি, কি বলবো এখন? মনে মনে বলল, হয়েছে, লজ্জা পেতে হবে না। আমিও চাই তুই আমার ভাইয়ার বউ হও। আভা নিশিয়াপুর মুখে আয়ানের বউ হওয়ার কথাটা শুনে লজ্জায় দৌড়ে ওখান থেকে রুমে এসে হাঁপাতে লাগে। সত্যি উনি আমায় ভালোবাসেন তাহলে? আভা নিজেই নিজেকে প্রশ্ন করলো। আমি কি ওনাকে ভালোবাসি? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালো না বাসলেও ওনাকে আমার ভালো লাগতো। ওনার রাগের ভয়ে কিছু বলতাম না আমি। মুচকি হেসে ধপাস করে শুয়ে পড়ল। সন্ধ্যায় আবির আবাদের বাসায় আসে। আবিরকে দেখে নিশিয়া কেমন করে এক ধ্যানে তাকিয়ে আছে। আবির ভাই তাকাতেই চোখাচোখি হতেই নিশি চোখ নামিয়ে নেয়। এই মানুষটাকে সে ভালোবাসে, কিন্তু মানুষটা হয়তো জানে না, কিংবা জেনেও না জানার ভান করে বলে। মলিন হাসল নিশু। সবার সাথে কথা বলে আবির আভা আর নিশিকে বলল, কেমন আছো তোমরা? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বলেই নিশির দিকে তাকালো, কিন্তু নিশি কোনো কথা না বলে চলে গেল। নিশি চলে যাওয়ার দিকে তাকিয়ে আবির বলল, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর আমি নিজেও খুব ভালোবাসি তোমাকে পাগলি, কিন্তু সেটা প্রকাশ করি না। খুব শীঘ্রই বাবা মাকে পাঠিয়ে তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে। বলেই মুচকি হেসে বলল, পাগলিটা মনে মনে এত অভিমান করে। আবির আয়ান ভাইয়ের রুমে চলে গেল ওনাকে দেখতে। আবার ভাবতে লাগলো, আবির ভাইয়া আর নিশি আপুর মধ্যে কিছু তো আছে, ওদের তাকানো দেখে বোঝা যাচ্ছিল। তবে যাই হোক, আবির ভাইয়া অনেক ভালো, নিশি আপুর সাথে ভালো মানাবে। কিরে বেটা, হাট কাটছিলি কিভাবে? আরে তেমন কিছু না, কাজের টুকরো লেগে কেটে গেছে। দেখ, তুই আমার সাথে একদম মিথ্যা বলবি না, সত্যিটা কি সেটা বল। আয়ান আবিরকে সব কথা খুলে বলে। এই ব্যাপার তুই তো ফাটিয়ে দিয়েছিস মামা। আবাকে আগে বললেই পারতি, আর তুই তো আমায় আগে কখনো বলিসনি। এই তুই বলিস আমি তোর বন্ধু কম, ভাই বেশি। আরে দোস্ত, রাগ করিস না। আমি নিজেও জানি না কিভাবে ওকে ভালোবেসে ফেললাম। ছোট থেকে ওর উপর আমার আলাদা একটা টান অনুভব হতো। ধীরে ধীরে ও যত বড় হতে লাগলো, ওর প্রতি তত বেশি টান অনুভব করলাম। এরপর বুঝতে পারলাম আভাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইতাম না ও কোনো ছেলের সাথে কথা বলুক বা মিশুক, কারণ আমার ভয় লাগতো ও যদি কাউকে ভালোবেসে ফেলে। এই জন্য অনেক শাসন করতাম, বকতাম। কখনো বেশি রাগ হলে থাপ্পড়ও মেরেছি। এই জন্য ও আমায় বেশি ভয় পায়, ভালোবাসতে চায় না। তবে আজকে অনেক ভালো লাগছে। আমার কষ্টেও কষ্ট পায়। আমার হাত কেটে গেছে বলে ও কান্না থামাতেই চায় না। বলে মুচকি হাসলো আয়ান। মামা, তুই তো সেই আগাইছস। আজকে বুঝলাম আভার মনেও আমার জন্য কিছু অনুভূতি আছে। এই কিছু অনুভূতি থেকে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ও আমাকে ভালোবেসে ফেলবে, দেখবি। আবির, মিলিয়ে নিস। আচ্ছা বুঝলাম, খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারবো তাহলে। আয়ান, ছাদে যাবি? না থাক, তুই অসুস্থ, আমি যাই ছাদে থেকে সিগারেট খেয়ে আসতেছি। সারা তুই আর ভালো হলি না, সিগারেট খেয়ে কি মজা পাস? তুই বুঝবি না রে, যদি আভাকে কাছে না পার তখন বুঝবি সিগারেট কেন খাই। তুই আবার কাকে কাছে পাবি না? কার জন্য সিগারেট খাস নামটা বলতো, সেই মেয়েকে তোর কাছে এনে দিব। তোর মতো ভালো ছেলেকে কেউ না করতে পারবে না। নামটা তোকে বলতে পারলে ভালো হতো, কিন্তু আমি তোকে বলতে পারবো না। তুই যদি আমাদের বন্ধুত্ব নষ্ট করে দেস। কি রে, কি ভাবছিস? বল নামটা। সময় হলে ঠিক বলবো, এখন না। আচ্ছা থাক, 10 মিনিট পর আসতেছি। ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে আকাশপানে তাকিয়ে টানতে লাগলো। আপনি সিগারেট খাওয়া কবে থেকে শুরু করেছেন? আগে তো কখনো খেতে দেখিনি।
পেছন থেকে কারো কথা শুনে আবির তাকিয়ে দেখে নিশি ছাদের দরজায় দাঁড়িয়ে কথাটা বলছে। প্রায় 2 বছর আগে থেকেই ধরেছি। কেন খান আপনি এসব? জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সব কিছু জানি, কিন্তু প্রিয় মানুষকে চোখের সামনে দেখে বলতে না পারা, কাছে না পাওয়ার ভয়, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মধ্যে এই নেশা হাতে নেই। আবিরের মুখে তার প্রিয় মানুষের কথা শুনে নিশির মুখে অন্ধকার নেমে এলো। আবির ভাইয়ার প্রিয় মানুষও আছে? তাহলে আমার ভালোবাসার কি হবে? ওনাকে কখনো পাওয়া হবে না? এই ভেবে নিশির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুমি কাঁদছো কেন? আবির নিশিকে জিজ্ঞেস করলো। নিশির চোখের পানি হাত দিয়ে মুছবার চেষ্টা করে বলল, কই ভাইয়া, কাঁদিনি তো। চোখে কি জানি পড়লো, তাই চোখে পানি আসছিল। আবির ভালোভাবে বুঝতে পারছে নিশি ওর প্রিয় মানুষের কথা শুনে কান্না করছিল। পাগলিটা তো আর জানে না প্রিয় মানুষটা নিজেই। মনে মনে বলেই মুচকি হেসে নিশিকে বলে, কই চোখে কি পড়েছে দেখি। বলেই নিশির কাছে গিয়ে গালে হাত রেখে মাথাটা উঠালো। নিশির চোখের পানি টলমল করছে। আপনাকে দেখতে হবে না, ছেড়ে দিন। নিশি আবিরের হাত ছাড়িয়ে ছাদ থেকে চলে যায়। তখনই আবির নিশির হাত ধরে বলে, মিথ্যা বলতেছো কেন? তুমি কান্না করছিলে কেন সেটা আমি জানি। কি বলতেছেন? কারণে আমি কেন কাঁদতে যাব? তুমি আমার প্রিয় মানুষের কথা শুনে কান্না করছিলে। না, আপনি ভুল ভাবছেন ভাইয়া। আমি আপনার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতে যাব কেন? আপনার প্রিয় মানুষ থাকতেই পারে, স্বাভাবিক। নিশি মুখের উপর এসব বললেও ভেতরে কান্নায় ফেটে যাচ্ছে। আচ্ছা আমি মিথ্যা বলতেছি, তুমি ফোফানো বন্ধ করো। কেউ দেখলে ভাববে আমি তোমাকে মেরেছি। ঠাট্টা স্বরে বলল আবির। আবির ভাইয়া, আপনি আপনার প্রিয় মানুষকে অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ বাসি তো, আমার নিজের থেকেও বেশি। আবির নিশিকে জ্বালানোর জন্য বলল, বিয়ে কবে করতেছেন? আপনার বিয়েতে দাওয়াত দিবেন না? মিথ্যে হেসে বলে, হ্যাঁ দিব তো, তুমি না থাকলে আমার বিয়েটাই হবে না। মানে হলো আমার বিয়েতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি, কারণ আমার বউকে তুমি সাজাবে। কি সাজাবে না? বলেই নিশি দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে কাঁদতে লাগে। এতক্ষণ আবিরের সামনে কান্না আটকে রাখলেও এখন সম্ভব হলো না। রুমের মধ্যে মুখে হাত দিয়ে নীরবে কান্না করছে। চিৎকার করে কান্না করা বারণ, বাড়ির সবাই জেনে যাবে তো। পাগলিটা নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করতেছে। আর কয়দিন কান্না করে নাও, তারপর আর কান্না করতে দিব না। বলেই ছাদ থেকে নেমে আসে। নিশি আপু, কালকে তো শুক্রবার, চলো না তুমি আর আমি মিলে কোথাও ঘুরে আসি। না রে আভা, আমার ভালো লাগে না, আমরা বরং অন্যদিন যাই। প্লিজ আপু চলো না, কোথাও গেলে তোমার এমনিতেও ভালো লাগবে। নিশি কোনো কথা বলছে না। আভা কিছুটা অভিমান করে বলল, ঠিক আছে, নিয়ে যেতে হবে না। কি হয়েছে মামনি, কে কোথায় নিয়ে যাচ্ছে না? দেখো না বড় আপু, নিশি আপুকে বলছি কালকে শুক্রবার কোথাও থেকে একটা ঘুরে আসি, কিন্তু নিশি আপু কিছুতেই রাজি হচ্ছে না। তখন আয়ান আর আবির নিচে আসে। আবির নিশির দিকে তাকিয়ে দেখে চোখগুলো কান্না করার জন্য লাল হয়ে আছে। আয়ান, তুমি কি কালকে ফ্রি আছো? হ্যাঁ আব্বু, ফ্রি আছি। কেন, কোনো কাজ আছে? কাজ নেই, তবে তুমি আর আবির মিলে আভা আর নিশিকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসো। আয়ান ভাইয়া কি রাজি হবে? আভা আয়ানের দিকে চেয়ে আছে তার উত্তর শোনার জন্য। আচ্ছা, নিয়ে যাব ওদের, সকালে রেডি হয়ে থাকতে বলিও। ইয়ে, আমরা ঘুরতে যাব বলে আভা লাফাতে শুরু করলো। এত বড় হলি তবুও লাফালাফি কমতো না। কথাটা শুনে আবার চুপ করে রইলো। শালা হনুমান, আমি লাফালাফি করি তাতে তোর কি? মনে মনে ভাবলো। তুই কি আমায় কিছু বলছিস? না ভাইয়া, কিছু বলিনি তো আপনাকে। আপনাকে কিছু বলবো এত সাহস কি আমার আছে বলেন? আচ্ছা আমি আজ আসি রে, কালকে দেখা হচ্ছে। যাচ্ছি মানে কি? আম্মু তোকে খেয়ে যেতে বলেছে, দাঁড়া আম্মুকে ডাকি। আম্মু, আম্মু। হ্যাঁ বাবা বল, কি হয়েছে? দেখো আবির বলে ও নাকি না খেয়ে এখনই চলে যাবে। কে যাবে দেখি তো মুখখানা। আন্টি আজকে যাই, কালকে আবার আসবো। কালকে আসবি ঠিক আছে, কিন্তু আজকে খেয়ে তারপর যাবি। হ্যাঁ ভাইয়া, খেয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পারবো না, খেয়ে যাব।
সবার জোরাজোরিতে আবির খাওয়ার জন্য রাজি হলো। নিশি, আয় তো মা, আমাকে একটু সাহায্য কর, আবিরকে খেতে দে, আমি সব এনে দিই। মা, আমি কেন, তুমি দাও। মিনমিনিয়ে বলল নিশি। বড় বউ, আমি তোমার সাহায্য করতেছি বলতেই। তোর কি পড়াশোনা নাই? যা এক্ষুনি পড়তে বস, নয়তো পরীক্ষায় ফেল করবি। আয়ন তো ঠিকই বলেছে, তুই পড়তে বস, আমাকে নিশি সাহায্য করবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কানে শুনতে পাস না? যা পড়তে। যাচ্ছি তো, এত ষাঁড়ের মতো চিল্লানোর কি আছে আজব? কি বললি? আমি ষাঁড়? এই রে, ভুলে কি বলে ফেলেছি রে, পালাতে হবে, নয়তো উনি তো এখন আমার কাঁচা চিবিয়ে খাবে। বলে আবার রুমে দৌড় দিল। বাবা, বেঁচে গেছি হনুমানটার থেকে বলে হাঁপ ছাড়লো। কিরে নিশি, আয়, এই খাবারগুলো নিয়ে দেখি আবিরকে খেতে দে, আমার আরো রান্না বাকি আছে। নিশি কোনো কথা না বলে আবিরকে খাবার দিল। আবির চুপচাপ খাচ্ছে। তখন নিশিকে বলে, তুমি খেয়েছো? আমি খেয়েছি কিনা সেটা আপনাকে ভাবতে হবে না ভাইয়া। অভিমানী কণ্ঠে বলে নিশি। আপনি বরং আপনার প্রিয় মানুষকে নিয়ে ভাবেন। আবির কিছু বলল না, খাবার খেয়ে হাত ধুয়ে উঠল। এ কি, আপনি না খেয়ে উঠলেন কেন? আমিও খাবো নাকি খাবো না সেটা আমার ব্যাপার। বলে উঠে গেল। দরজার কাছে গিয়ে বলে, আন্টিকে বলে দিও আমার জরুরি কাজ আসছিল, তাই চলে গেছি। হ্যাঁ, তাই তো। আমি কি, আপনার খাওয়া না খাওয়া নিয়ে ভাবার জন্য আপনার প্রিয় মানুষ আছে। চোখের পানি মুছে মাকে বলল, আবির ভাইয়া চলে গেল, ওনার কি নাকি জরুরি কাজ আছে। আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? আবির ভাইয়া কেন অন্য কাউকে ভালোবাসলে? আমাকে বাসলে কি এমন ক্ষতি হতো? আফসোস, আমার কপালে হয়তো ওনার ভালোবাসা লেখা নেই। বলেই মলিন হাসলো নিশি। সকালে আভা ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল। যাই, নিশি আপুকে রেডি হতে বলি, নয়তো পরে দেখা যাবে দেরি করার জন্য আমাদের রেখেই চলে যাবে। ওই হনুমান সব করতে পারে, ওকে কোনো বিশ্বাস নেই। নিশি আপু, ও নিশি আপু, দরজাটা খুলো না। ঘুম ঘুম চোখে দরজা খুলো। কি হয়েছে আভা, এত সকালে ডাকছিস কেন? কি বলছো আপু, এত সকাল কই? 9টা বাজে, খেয়াল আছে তোমার? রেডি কখন হবে? আয়ন ভাই বলছে 10টায় বের হবে। কি বলিস, 9টা বেজে গেছে? আগে রাখবি না? আচ্ছা, তুইও রেডি হো, আমিও হই, নয়তো ভাইয়াকে আমাদের জন্য দাঁড়িয়ে থাকতে হলে রাগ করবে। আলমারি থেকে সব জামা কাপড় বাহির করে আভা খাটে বসে আছে। কোনটা পরবে বুঝতে পারছে না সে। আয়নার সামনে দাঁড়িয়ে লাল একটা জামা গায়ে দিয়ে দেখছে, না এটা ভালো দেখাচ্ছে না। এমন করে বেশ কয়েকটা জামাই গায়ে দিয়ে দেখলো, তবুও পছন্দ করতে পারলো না সে। সবার শেষে টুকটুকে গোলাপি একটা জামা গায়ে দিয়ে দেখছে। তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আয়ান ভাইয়া বলল, এই রংটা তোকে সুন্দর মানাবে, এটা পরে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আয়। আচ্ছা। বলেই দরজাটা লাগিয়ে দিল। কি ভুলটাই না করতে যাচ্ছিলাম, দরজা না দিয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম। উফ, ভাগ্যিস ওনাকে দেখতে পেলাম। আভা গোলাপি ড্রেসটা পরে সাথে ম্যাচিং করে কানের দুল, লিপস্টিক আর মুখে হালকা ফেস পাউডার দিয়ে রেডি হলো। যাই তাড়াতাড়ি, নয়তো আবার চিল্লাবে একটু পর। নিশি আপু, হলো তোমার? হ্যাঁ, এই তো হয়েছে। আভা, তোকে এই ড্রেসটায় অনেক সুন্দর লাগতেছে রে, কোনো ছেলে দেখলেই পাগল হয়ে যাবে। কি যে বলো না আপু, আমার থেকে তো তোমাকে বেশি সুন্দরী লাগছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি জানি আমায় কেমন লাগে। আরে আপু, সত্যি বলছি, বিশ্বাস না হলে আবির ভাইয়াকে জিজ্ঞেস করো। নিশি আবার মুখে আবিরের নাম শুনে ভরকে গেলে। আভা আবার কিছু জেনে যায়নি তো? আমি কেন ওনাকে জিজ্ঞাসা করতে যাব? তোর ইচ্ছা হলে তুই গিয়ে জিজ্ঞাসা কর। আচ্ছা, সেসব পরে হবে, আগে নিচে চলো। আয়ান পানি খাচ্ছিল। সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে উপরে তাকিয়ে দেখে আভা নামছে। তাকে কি অপূর্ব সুন্দর লাগছে, যা বলার মতো না। তোকে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর সেজেছে। উফ, এই মেয়ে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। মনে মনে আবিরও তাকিয়ে আছে তার প্রিয় মানুষটার দিকে। নিশিকে অনেক সুন্দর লাগছে। আবির তো পুরাই ড্যাব ড্যাব করেই তাকিয়ে আছে। নিশি আবিরকে পাশ কাটিয়ে আয়নের কাছে গেল। ভাইয়া, এই ভাইয়া। নিশি আয়নকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর কোনো হুঁশ নেই। হতো তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। এবার আর না পেরে নিশি জোরে ভাইয়া বলে চিৎকার করে উঠে। আয়ানের তখন হুঁশ আসলো।
নিজেকে সংযত করে রাগ দেখিয়ে নিশিকে বলল, এত জোরে কেউ ডাকে? তো কি করব, কতক্ষণ থেকে তোমাকে ডাকতেছি, তুমি শুনছো না? হয়েছে হয়েছে, এবার চল গাড়িতে গিয়ে বস। মামা একটু কম দেখ, ওভাবে তাকিয়ে থাকলে যে কেউ সন্দেহ করতে পারে। যদি এতটা দেখার ইচ্ছে হয় বিয়ে করে নে, তাহলে সারাদিন রুমে নিজের সামনে বসিয়ে রেখে দেখিস, কেউ বিরক্ত করবে না। তুই চুপ কর, বেশি বকিস না। বাহিরে দাঁড়িয়ে আছে আভা আর নিশি। আয়ান গিয়ে আবিরকে বলল, তুই নিশিকে নিয়ে তোর বাইকে আয়, আমি আভাকে নিয়ে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথেই নিশি বলল, না ভাইয়া, বাইকে কেন, আমরা সবাই মিলে গাড়িতে যাই। আভাও হ্যাঁ বলল, তবে আয়ান রাজি না। আমি যেটা বললাম সেটা হবে। নিশি গাড়িতে যাওয়ার কথা বলল, কারণ ও আবিরের সাথে যেতে চায় না। কি লাভ শুধু শুধু কষ্ট বাড়িয়ে। আভা আয়ানের বাইকে উঠে বসে। নিশি এখনো দাঁড়িয়ে আছে, উঠবে নাকি যাওয়ার ইচ্ছে নেই তার। সত্যি বলতে আপনার সাথে যাওয়ার ইচ্ছা নেই। কেন, আমি কি করছি? কিছু না বলেই দূরত্ব রেখে বাইকে উঠলো, যাতে আবিরের শরীরের স্পর্শ না লাগে। কিছু সময় পর ওরা একটা পার্কে এসে পৌঁছায়। পার্কটা অনেক সুন্দর, চারিদিকে কত ফুলের সমাহার। আবার ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে, কি যে আনন্দ লাগছে তার বলে বোঝাতে পারবে না। পার্কে এসে আয়ান কই যেন গেল। আভা আর নিশি আবিরকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। চলো ওই দিকটা যাই। না, আপনি যান, আমি যাব না। আবির নিশির হাত জোরে চেপে ধরে। কি সমস্যা কি? কালকে থেকে দেখতেছি কথা বলতেছো না, কথা শুনতেছো না কেন? হাত ছাড়ুন, আপনি কেন আমার হাত ধরেছেন? বলেই ঝটকা দিয়ে আবিরের থেকে হাত ছাড়িয়ে নিল নিশি। আপনার সাথে কথা বলার অনেকেই আছে, আমি না বললেও হবে। পরবর্তীতে কখনো আমার হাত ধরার চেষ্টা করবে। কথাটা শেষ করার আগে আবির নিশিকে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। আমার প্রিয় মানুষের কথা শুনে আমাকে ইগনোর করতেছো, অথচ জানতে চাইলে না আমার প্রিয় মানুষটার নাম কি? না, আমি জানতে চাই না, আপনি আমায় ছাড়ুন। বলেই আবিরের সাথে ধস্তাধস্তি করলো, কিন্তু আবিরের মতো বিশাল শক্তিশালী পুরুষের সাথে পেরে উঠলো না। আরে আগে আমার কথাটা শোনো। নিশির কানের কাছে গিয়ে বলল, আমার প্রিয় মানুষের নাম হলো নিশি, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। আবিরের মুখে নিজের নাম শুনে ও তো বিশ্বাস করতে পারছে না। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা? আরে পাগলি, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সাথেই নিশি আবিরকে জড়িয়ে ধরে কান্নার সুরে বলে, তাহলে কালকে ওরকম বললেন কেন? আমি কত কষ্ট পেলাম। আমি দেখলাম আমার নিশি আমাকে কতটা ভালোবাসে, এই জন্য। আপনার আমাকে কষ্ট দিতে ভালো লাগে, তাই না? আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আই লাভ ইউ নিশি। আই লাভ ইউ টু আবির। দুজন প্রিয় মানুষকে একে অপরকে জড়িয়ে ধরে আছে, এর চেয়ে শান্তির স্থান আর কোথাও নেই বলেই মনে হচ্ছে আবিরের। আভা ঘুরতে ঘুরতে পার্কের শেষ দিকে চলে এসেছে। এদিকে কোনো মানুষ নেই বললেই চলে, কেউ আসে না তেমন এদিকটায়। কোনো মানুষ নেই দেখে ফিরে আসতে যাবে, তখনই কয়েকটা ছেলে আভার পথ আটকে ধরে। কোথাও যাচ্ছ মামুনি, কাছে এসো। কথাগুলো বলে এগোতে লাগলো। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছে তারা সবাই নেশাগ্রস্ত। আপনারা কারা আর আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমি যেতে দিন প্লিজ, আপনাদের কাছে হাত জোড় করছি। আমি যেতে তো দেবো মামুনি, তার আগে আমাদের একটু আনন্দ দাও, আমরাও মজা করি, তারপর ছেড়ে দেব। ছেলেগুলো নোংরা কথা শুনে আভা ভয়ে কেঁদে দেয়। আমি আজ শেষ, এদের হাত থেকে বাঁচতে পারবো না। একটা ছেলে আভার দিকে এগিয়ে যায়। আভা তো চোখ বন্ধ করে আছে। যখনই ও শরীরে হাত দিবে তখনই কেউ বাধা দেয়। কে রে আমাকে বাধা দেয়? কার এত বড় সাহস? আমার সাহস তো তুই এখনো দেখিসনি। তোর সাহস কি করে হয় আমার প্রাণ পাখির শরীরে হাত দেওয়ার? পরিচিত কারো কণ্ঠ শুনে চোখ খুলে আয়ানকে দেখে কিছুটা স্বস্তি পায়। দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। ভালোই ভালো বলছি, মেয়েটাকে দিয়ে চলে যা, নয়তো তোকে শেষ করে দেব। আচ্ছা, কার এত বড় সাহস? সামনে আয় তো। একজন সামনে আসতে সেখানেই তাকে মেরে শুইয়ে দেয়। পরপর সবগুলোকে এলোপাথারি মারতে থাকে। ভ্যাট, ওদের ছেড়ে দিন, নয়তো মরে যাবে ওরা। মরে যাক, তাতে তোর কি? ওরা যখন তোর সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল
তখন কি তোকে ওরা ছেড়েছিল? আভা অনেক কষ্টে আয়ানকে ছেলেগুলোর থেকে ছাড়িয়ে আনে। ছাড় আভা, ওই শুয়োরের বাচ্চাদের আমি শেষ করে দেব। আয়ানের রাগ কমানোর জন্য আভা হুট করে আয়ানকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর আয়ান কিছুটা শান্ত হয়। আমাকে শান্ত করার জন্য টেকনিকটা মন্দ নয় বলেই হাসলো আয়ান। আভা ছেড়ে দিল আয়ানকে। আমি কখনো বেশি রেগে গেলে এই টেকনিকটা কাজে লাগাস, একদম শান্ত হয়ে যাব। লজ্জা পাচ্ছিস কেন? জড়িয়ে ধরার সময় তো লজ্জা পাসনি। কথাটা ঘোরানোর জন্য আভা বলল, নিশিয়াপুরা মনে হয় আমাদের জন্য ওয়েট করছে, চলুন। নিশি আবির ওই দিকটায় দাঁড়িয়েছিল। আয়ান আর আভাকে দেখে এগিয়ে আসে। কিরে, তোরা কইছিলি এতক্ষণ? তোদের জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি। ওই দিকটাই ছিলাম, চল খেতে যাই। আভার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও ওদেরকে বলল না। চারজন মিলে খেতে বসেছে। সবাই তাদের পছন্দ মতোই খাবার অর্ডার দিল। আভার আর নিশির ফেভারিট হলো চিকেন বিরিয়ানি, তাই ওরা দুজন বিরিয়ানি অর্ডার করলো। আয়ান আর আবি শুধুই ফ্রুট সালাদ অর্ডার দিল। সবার খাওয়া শেষ করে আয়ান খাবারের বিল মিটিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। বাসার সামনে দুইটা বাইক এসে থামে। সবাই বাইক থেকে নেমে পড়ে। আয়ান দোস্ত, তোরা তাহলে যা, আমিও বাসায় যাই। তুই যাবি কেন? বাসার ভিতর চল। না, আজ যাব না রে, এমনিতেই তো প্রতিদিন আসি। আচ্ছা যা তাহলে। কথাটা বলে আয়ান আর আভা বাড়ির ভেতর চলে গেল। নিশি এখনো দাঁড়িয়ে আছে দেখে আভির কাছে আসে, কপালে চুমু দিয়ে বলে, বাসার ভিতর যাও, আমি তাহলে আসি। সাবধানে যায়েন, আর বাসায় পৌঁছে ফোন দিয়েন। আচ্ছা। বলেই বাইকে উঠে আবির সাহসা করে চলে গেল। যত দূর অব্দি আবিরকে দেখা যায় তত দূর পর্যন্ত নিশি রাস্তার দিকে তাকিয়েছিল। আবির চলে যাওয়ার পর নিশিও বাসায় চলে গেল। সারাদিন ঘুরে বাসায় আসতে সন্ধ্যা লেগে গেছে। মামনিরা, তোমাদের ঘোরাঘুরি কেমন লাগলো? ভালো লেগেছে বড় আম্মু, তুমি আমাদের সাথে গেলে আরো মজা হতো বেশি। আচ্ছা হয়েছে, এবার গেলে নিয়ে যাস কেমন? আচ্ছা বড় আম্মু, আমরা রুমে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। রাতে খাবার টেবিলে আবার আব্বু বলল, শোনো আয়ান, আভা আর নিশি কালকে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। আমার ব্যস্ততার কারণে যেতে পারবো না, তাই তোমরা তিনজন আমার পক্ষ থেকে যাবে। আয়ান, ওদের দুজনকে দেখে রাখার দায়িত্ব তোমার। জানো তো বিয়ে বাড়িতে কত মানুষ থাকে। চিন্তা করো না ছোট আব্বু, আমি ওদের দেখে রাখবো। হ্যাঁ, তোমায় ভরসা করতে পারি বলে আমি নিশ্চিত। আভা এত ছেলে মানুষের স্বভাব, ওকে সাথে সাথে রেখো। তুমি না বললে ওকে সবসময় আগলে রাখবো, কারণ ও যে আমার প্রাণ পাখি। বিড়বিড় করে বলল আয়ান। কিছু বললি বাবা? না ছোট আব্বু, কিচ্ছু না। সবাই খাওয়া শুরু করো, আর কথা নয়। খাবার শেষ করে আব্বু, বড় আব্বু, আয়ান ভাইয়া আর নিশি আপু উঠে সোফায় বসলো। আভা এটো থালা বাসনগুলো গুছিয়ে বেসিনে নিয়ে গেল মেঝে রাখতে। এ কি আভা, তুই থালা বাসন মাজতে আসছিস কেন? যা গিয়ে সোফায় বস, সবার সাথে আড্ডা দে। এসব করার জন্য আমি আর তোর আম্মু তো আছি। কাপা একটু আধটু কাজ করুক, নয়তো শ্বশুরবাড়ি কিছুই পারবে না, অনেক অন্যের কথা শুনতে হবে। কি যে বলিস, ছোট আমার আভা মামনি কে কি আর যার সাথে বিয়ে দিব? ওকে একটা রাজকুমারের সাথে বিয়ে দিব, যে কেউ অনেক ভালোবাসবে, আগলে রাখবে। সেখানে যদি কাজের লোক না থাকে আমাদের বাড়ি থেকে পাঠাবো। থ্যাংক ইউ বড় আম্মু, তুমি আমাকে এত এত ভালোবাসো। যদি তোমার মতো একটা শাশুড়ি পাই আর কিচ্ছু দরকার নেই। নিশ্চয়ই পাবে, আমার থেকেও যেন ভালো হয়, দোয়া করি মা। আপাকে নিয়ে নিয়ে যত চিন্তা আপা, যদি আয়ান বাবা মতন ভালো দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পারতাম তাহলে নিশ্চিন্ত হতাম। দেখিস ছোট, তোর ইচ্ছে পূরণ হবে। আভা দাঁড়িয়ে মা আর বড় আম্মুর কথা শুনছে আর ভাবছে, আয়ন ভাইয়ের সেদিনের ভালোবাসার কথাগুলো যদি সত্যিই হয় তাহলে আম্মুর ইচ্ছে পূরণ হবে। আর বড় আম্মুর মতো না, বড় আম্মুকেই শাশুড়ি হিসেবে পাবো। আভা কথাগুলো ভাবতেই লজ্জা পাচ্ছে। আভা ওর আব্বু, বড় আব্বুদের কাছে আসে, কিন্তু বসবে কোথায়? একটা সোফায় ওর আব্বু আর বড় আব্বু বসেছে, সিঙ্গেল সোফাটায় নিশি আপু আর আয়ান ভাইয়া বসে আছেন। সেখানে জায়গা ফাঁকা আছে। বসতে হলে আয়ান ভাইয়ের কাছে বসতে হবে, তাই সে দাঁড়িয়ে আছে। কি রে আভা, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ার পাশে ফাঁকা আছে, বস। না আপু, আমি দাঁড়িয়ে ঠিক আছে, বসতে হবে না।
দাঁড়িয়ে থাকবি কেন রে মা? বস, কতদিন একসাথে গল্প করি না, আজকে সময় পেয়েছি তাই একটু আড্ডা দিই। নাকি বুড়ো বাবাদের সাথে আড্ডা দিতে ভালো লাগবে না? কি যে বলো, বড় বউ ভালো লাগবে না কেন বলো তো? কথাটা বলে আয়ানের পাশে বসে পড়ে সে। বসার পরই সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। কথার মাঝে আয়ান আভার হাতটা ধরে ফেলে। আয়ানের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করে আভা, কি হয়েছে? আমার পাশে বসতে এতই সমস্যা হচ্ছিল যে সবাই বলার পরও দাঁড়িয়েছিলি। দাঁতে দাঁত চেপে বলে, না মানে তেমন কিছু না ভাইয়া, আমি মানে কেমন যেন লাগছিল তাই। এই হনুমানটা যে কি করে, আমি আজ শেষ হয়ে যাব। উফ। মনে মনে বলে, হাতটা ছাড়ুন, কেউ দেখলে প্রবলেম হবে। হলে হবে, তাতে আমার কি? একটু আগে তো ভান নিচ্ছিলি বসবি, এখন এটা তার শাস্তি। গা ছাড়া ভাব নিয়ে বলল আয়ান। আভা পড়েছে মহাজালায়, ওনার হাত থেকে কিছুতেই হাতটা সরাতে পারছে না। ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে কি হবে? এই হনুমানটা তো কোনো চিন্তাই নেই, যা হবার তো আমার হবে। এখন আড্ডার মাঝে আমাদের কেউ তাকাবেও না আমাদের দিকে, তাই দেখতে পাইনি। আবার অনেক রিকোয়েস্ট করার পর হাতটা ছেড়ে দিল। তবে তার একটা শর্ত আছে, সেটা পরে মানতে হবে। হাত ছাড়ানোর জন্য শর্ত না শুনেই রাজি হয়ে গেল। হাতটা ছেড়ে দিতেই জোরে জোরে নিঃশ্বাস নিল। যাক বাবা, শেষ পর্যন্ত ছেড়ে দিল হনুমানটা। কিরে আভা, এমন হাঁসফাঁস করতেছিস কেন? মনে হচ্ছে কথা থেকে জোর বেঁচে এলি। এলাম তো তোমার জল্লাদ ভাইয়ের থেকে। মনে মনে ভাবলো, কই না তো আপু, ঠিক আছে আমি, আসলে গরম লাগছে তো তাই। কি বলিস আভা, এসির মধ্যেও তোর গরম লাগতেছে? নিশি আপুর বিস্ময় হয়ে আমার দিকে চেয়ে বলল, নিশি চুপ কর, ওকে মনে হয় ভূতে ধরেছে, তাই এসির মধ্যেও গরম লাগছে, ভুল বকছে। বেটা হনুমান, আমার ভূতে ধরেছে না, তোর ঘাড় মটকাবো আগে। কি বললি? কিছু না। মামুনি, তোমরা সবাই ঘুমোতে যাও, অনেক রাত হলো তো, আমরাও ঘুমোতে যাই। সবাই ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। আভা রুমে গিয়ে দরজা লাগাতে যাবে, এমন সময় আয়ান এসে দরজায় হাত দিয়ে আটকে ধরে। তারপর রুমে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। দরজা কেন বন্ধ করলেন ভাইয়া? তো কি করব, আমার শর্তের কথা ভুলে গেলি? শর্ত না শুনে আসলি কেন? আব্বুরা ছিল বলে তখন কিছু বলিনি। কি শর্ত আপনার? তাড়াতাড়ি বলে চলে যান। বন্ধ রুমের মধ্যে দুজন আছি, জানলে সবাই খারাপ ভাববে। আমি তো চলে যাব, তোর রুমে থাকতে আসিনি। কথাটা বলে বেডে শুয়ে পড়ে। তোর থেকে আমার রুম অনেক সুন্দর, তোর মতো না। অগোছালো আমার একদম পছন্দ না, সব কাজ শিখে নিবি। পরে ভবিষ্যতে আমার রুম যেন অগোছালো না দেখতে হয়, সব সময় পরিষ্কার রাখবি। আমি কেন রাখবো? আপনার বউ রাখবে। বউটা তুইও হতে পারিস। আবার কাছে এসে বলে, আপনার শর্ত বলুন। আমার শর্ত হলো তুই আমাকে কিস করবি। কি? অসম্ভব, আমি পারবো না এটা, অন্য কিছু করতে বলেন। শর্তে যখন রাজি হয়েছিলি তখন শর্তও মানতে হবে। আর হ্যাঁ, শুধু কিস না, লিপ কিস করতে হবে। আমি পারবো না এইসব, প্লিজ। হাত জোর করে আয়ান বুঝলো এই মেয়ের দ্বারা এসব হবে না। ও শুধু পরীক্ষা করার জন্যই এমনটা করেছিল, আর বলেও ছিল। আয়ান আবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, কিস করতে হবে না, ওটা আমি এমনি বলেছিলাম। কিসটা তোলা থাক, আমাদের বিয়ের পর বাসর রাতে হবে, তখন কিন্তু কোনো না চলবে না। আপনি এত বেহায়া কবে থেকে হলেন আয়ান ভাইয়া? আগে তো কখনো এমন লাগাম ছাড়া কথা বলতে শুনিনি আপনাকে। বিয়ের পর আরো কত কি শুনবি, দেখবি। আবার কানের কাছে এসে বলল। আভা তো লজ্জায় ওনার বুকে মাথা লুকিয়ে আছে। কিস নাই বা করলি, একটু জড়িয়ে ধরতে তো পারিস। শুধু আমি ধরে আছি। হাত দুটো আয়ানের পিঠের উপর দিয়ে তাকে জড়িয়ে ধরলো। আবার জড়িয়ে ধরার সাথে সাথেই আয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আলাদা একটা শান্তি অনুভব করছে সে। জড়িয়ে ধরতে থাকতে ভালোই লাগছে। অনেকক্ষণ হলো, এবার ছাড়ুন। আয়ান ছেড়ে দিয়ে বলল, ছাড়তেই ইচ্ছে করছিল না, তোকে খুব তাড়াতাড়ি ছোট আব্বু ছোট আম্মুকে বলে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে। বলেই কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি শিওর হলাম উনি আমার সত্যিই ভালোবাসেন। আব্বু আম্মুকে বেহায়া মানুষ আবার বিয়ের কথা বলবে বললো, উফ, না জানি তখন কত সমস্যা হবে। বড় আম্মু বড় আব্বু ওরা কি আমাকে তাদের ছেলে বউ হিসেবে মেনে নিবে?
শত ভাবনা চিন্তা বাদ দিয়ে আবার ঘুমিয়ে গেল। রাতে আচমকাই ঘুম ভেঙে গেল তার। ঘড়িতে রাত 1:10 বাজে। পানি খেতে গিয়ে দেখে জগে পানি নেই। নিচে পানি নিতে যাওয়াটা বিরক্ত লাগে, তবুও ঘুমো ঘুমো চোখে নিচে গেল পানি খেতে। পানি খেয়ে রুমে যাওয়ার উপরে উঠতে গেলেই খেয়াল করলো আয়ান ভাইয়ের রুমে আলো জ্বলছে। ওনার রুমে এত রাতে আলো জ্বলে, তার মানে এখনো জেগে আছে। একবার কি যাবে সে দেখতে কি করছেন তিনি? না থাক, গেলে যদি রাগ করে। মনের সাথে কথা বলে শেষে আভা ভাইয়ের রুমের সামনে গিয়ে আস্তে করে দরজায় হাত দিল। দরজা খুলেও গেল। উনি দরজা বন্ধ করেননি। কি ব্যাপার? দরজা ফাঁক করে দেখে আয়ান ভাই বিছানায় শুয়ে 2 হাত দিয়ে মাথা ধরে আছে। ওনার আবার কিছু হলো না তো? বুকটা ধক করে উঠল। রুমের ভেতর গিয়ে বলে, কি হয়েছে ভাইয়া আপনার? আভার কথা শুনে আয়ান চট করে মাথা তুলে আভার দিকে তাকায়। তুই এত রাতে আমার রুমে কেন? আমি আপনার রুমে আলো জ্বালানো দেখে আসলাম, কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মাথা ধরেছিলেন কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছুতেই কমছে না। সে কি, আপনার মাথা ব্যথা করছে? কাউকে ডাকেননি কেন? দাঁড়ান না, বড় আম্মুকে ডেকে দিই। কাউকে ডাকতে হবে না, তুই আছিস তো। আর যদি তোর সমস্যা হয় রুমে চলে যা। না না, আমার কোনো সমস্যা নেই, আমি আছি। মাথাটা ব্যথা ফেটে যাচ্ছে, একটু টিপে দে তো। বলেই আভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়ানের কপালে হাত দিলেই কারেন্টের মতো চমকে উঠেছে। আপনার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, এত জ্বর কি করে হলো? জানি না, হঠাৎ করে জ্বর আর মাথা ব্যথা কই থেকে আসলো। আভা মেপে দেখে 103 ডিগ্রি জ্বর। আভার খুব কষ্ট হচ্ছে মানুষটার জ্বরে। কেমন কাতরাচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে। আপনি থাকেন, আমি নিচ থেকে পানি নিয়ে আসি, জলপট্টি দিতে হবে।